29শে মার্চ রাত্রি 10টা 6 মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে মীন রাশিতে। অনেকগুলো গ্রহ থাকছে এই সময়। কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে এই মীন রাশি। একসাথে এতগুলো গ্রহের অবস্থান হতে যাচ্ছে মীন রাশিতে। শনির পরিবর্তনে কুম্ভ রাশির শেষ পর্ব শুরু হচ্ছে 7.5। তো এখন যা দেখতে পাচ্ছি যে বহু দর্শক বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে দাদা আমরা কুম্ভ রাশির, তো এই কুম্ভ রাশির ক্ষেত্রে যে যোগ বলে তৈরি হচ্ছে পিশাচ যোগ, এর সম্বন্ধে কিছু আপনি বলুন। প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি। তো যাই হোক, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানাচ্ছি। যেভাবে ইউটিউবে দেখতে পাচ্ছি যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পিশাচ যোগ নিয়ে এত ভয় দেখানো হচ্ছে যে আসলে কী জিনিস সেটা বুঝতে হবে। আসল তথ্যগুলো সম্পূর্ণ লুকিয়ে যাচ্ছে। যে কী জিনিস সেটাকে ভালো মতন করে না বুঝিয়ে শুধু ভয় দেখানো হচ্ছে। গ্রহ তো অবস্থান করেছে মীন রাশিতে, একসাথে এতগুলো গ্রহ। তো গ্রহ তো নিজের কাজের ফল দিবে, যে কারকত্ব রাখছে তার ফল দিবে। যে ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র অবস্থান করছে এবং যে ঘরের আবার অধিপতি, সেই ঘরকেও নিয়ে আসবে টেনে। কোনো রকম কোনো কথা নয়, আসল কথা থেকে দূরে সরে যাচ্ছে শুধু পিশাচ যোগ আর পিশাচ যোগ। যে হসপিটালের বেড রেডি রাখুন, ধনসম্পত্তি সব শেষ হয়ে যাবে, আত্মীয় স্বজনদের মধ্যে মারামারি কাটাকাটি, ধনসম্পত্তির ঘরে বসছে, টাকা পয়সা সব শেষ হয়ে যাবে, অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে, অসুখ বিসুখে শেষ হয়ে যাবে, সংঘর্ষ, অ্যাক্সিডেন্ট, রক্তক্ষরণ ইত্যাদি। তো এগুলো করে দর্শক বন্ধুদের শুধু ভয় দেখানো হচ্ছে, আসল কথা কেউ কিছু বলছে না। আসল কথা বলছে কি যে আসেন পাথর পড়েন, সমস্যার সমাধান। তো যাই হোক, আজকে সব কিছু পরিষ্কারভাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তুলে ধরবো যে এই যে যোগটা যে তৈরি হচ্ছে, এই যোগটা কি সত্যিই কি কুম্ভ রাশির ক্ষেত্রে কতটা ইফেক্ট পড়বে এবং কি কি ক্ষতির সম্ভাবনা রয়েছে আর কি কি লাভের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু তুলে ধরবো। তো আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষ করে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইবই করেননি, তো তাদের কাছেও বলবো যে নিজের ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 7.5 আপনাদের তৃতীয় চরণ শুরু হচ্ছে। বহু ভিডিও আপলোড হবে এই কুম্ভ রাশির, দেখবেন নিজেকে আগে থেকে বুঝতে পারবেন যে কি হতে পারে না হতে পারে, একটা আইডিয়া তো পাবেন। তো আপনাদের চলার পথে এই ভিডিওগুলো যথেষ্ট কাজে দিবে, যার জন্যই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন, আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো সবার প্রথমে বলবো যে শনিদেব যে রাশিটা পরিবর্তন করছে, আমি তো এর আগের ভিডিওতে তুলে ধরেছিলাম যে শনিদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে অর্থত্রিকোণে। তো অর্থত্রিকোণ ঘরটা কিভাবে তৈরি হচ্ছে? দ্বিতীয় ঘর থেকে পঞ্চম ঘরে চলে আসেন ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর কর্মের ঘর। তো এই যে একটা ত্রিকোণ তৈরি হলো, এই ত্রিকোণটা হচ্ছে কি অর্থ ত্রিকোণ। তো অর্থ মানেটা কি? যেটা হচ্ছে অর্থ, পয়সা, টাকা পয়সা, ধনসম্পত্তি কিভাবে আসবে? কর্মের মাধ্যমে আসবে। তাহলে এই যে অর্থ ত্রিকোণ জিনিসটা তো জেগে গেল এই শনির এই রাশি পরিবর্তনে, তাহলে এই ঘরের প্রভাবটা হচ্ছে। এবার শনি হচ্ছে কি যেরকম রাশির অধিপতি, সেরকম আবার ব্যয়ের ঘরের অধিপতি এবং অবস্থান করছে ধনসম্পত্তির ঘরে। তাহলে এখানটাতে শনি যেরকম রাশির ফল দিবে, সেরকম আবার ব্যয়ের ঘরেরও ফল দিবে। তো এই যে দ্বাদশ ঘরটা, এই দ্বাদশ ঘর থেকে যেরকম ব্যয়ের ঘর দেখা হয়, তারপরে ইনভেস্টের ঘর দেখা হয়, মেডিকেল জিনিসটা দেখা হয়, বিদেশ সংক্রান্ত জিনিসটাকেও দেখা হয়, বিদেশ। এবার শনি আর এতগুলো গ্রহ যে অবস্থান করছে, তো যে ঘরটাতে অবস্থান করছে সেটা হচ্ছে কি মীন রাশি। মীন রাশির অধিপতি কি? আর দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কি? সম্পর্ক। কিন্তু এখন দেখতে হবে যে গোচরে আবার দেবগুরু বৃহস্পতির সাথে কোনো রকম আবার শত্রুতা সম্পর্ক তৈরি হয়েছে নাকি। যদি শত্রুতা সম্পর্ক তৈরি হয়, তাহলে এই যে এত একটা ঘনিষ্ঠ যোগ, এতগুলো গ্রহের যে অবস্থান, তো তার তো বাজে ইফেক্ট পড়বে। আর শনি রাহুর যে একটা অবস্থান, সেই অবস্থানের কিন্তু ফল ভুগতে হবে এই কুম্ভ রাশিকে, যদি গুরুর গোচরে শত্রুতার সম্পর্ক চলে আসে। তো এইখানটাতে কোনো রকমভাবে শত্রুতার সম্পর্ক উঠে আসছে না গুরুর সাথে, এবং এইখানটাতে
মানে মিত্রতার উপর মিত্রতা, এত সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথে, যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে যাচ্ছে কুম্ভ রাশি। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, যে কুম্ভ রাশির 7.5 তৃতীয় পর্বটা অন্যরকম পর্ব হবে। দেবগুরু বৃহস্পতির একটা মানে আশীর্বাদ পাবে এই কুম্ভ রাশি। এবং যে গ্রহগুলো অবস্থান করছে এবং তাদেরও তো একটা কারকত্ব আছে, যে কোন গ্রহের মানে কোন ঘরের অধিপতি, সেই ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, এবং যে রাশিতে অবস্থান করছে সেটা দেবগুরু বৃহস্পতির রাশি। এবং সেই গ্রহগুলোও তো আবার নক্ষত্রগতভাবে পরিবর্তন করবে। আর এদিকে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে বিশ্বরাশিতে। বিশ্বরাশিতে অবস্থান করছে, এই 51 দিনের পিরিয়ডে দেবগুরু বৃহস্পতির বিশেষ ভূমিকা রয়েছে। এই চতুর্থ ঘরেই অবস্থান করছে, তারপরে তো রাশি পরিবর্তন করবে, তখন নয় আবার অন্যরকম আলোচনা হবে। কিন্তু এই অবস্থাতে যেটা দেখা যাচ্ছে যে সূর্যের যে অবস্থানটা 13 তারিখ পর্যন্ত থাকছে, এই পরিবর্তনটা সূর্যের 13 দিন পর্যন্ত, এই 13 তারিখ পর্যন্ত কিছুটা হলেও সজাগ থাকতে হবে এই কুম্ভ রাশিকে। তারপরে যখন 13 তারিখের পর সূর্য চলে আসবে উচ্চ ঘর, যোগাযোগের ঘরে সপ্তমপতি হয়ে, তখন আবার অনেক জিনিস হবে, সূর্যের দ্বারাই অনেক কিছু হবে। সূর্য এখানটাতে অনেক কিছু বুঝাচ্ছে। সপ্তমপতি হয়ে যোগাযোগের ঘরে অবস্থান করবে। সূর্য থেকে প্রশাসন জিনিসটাকে বুঝায়। সূর্য হচ্ছে দাম্পত্য জীবনের ঘর, এটা এই সপ্তম ঘরটা। রাশি হচ্ছে ব্যক্তি, তার এগেন্স্ট সামনের ঘরটা, তো রাশির সামনের ঘরটাই হচ্ছে তার বিপরীত ঘর। তাহলে সেটা হয়ে যাচ্ছে কি পার্টনার। তো পার্টনারের ঘরের অধিপতি সূর্য অবস্থান করবে যোগাযোগের ঘরে 13 তারিখের পর। তো তখন আলাদা আলোচনা করব। তো 13 তারিখ পর্যন্ত একটু মানে সমস্যা বলতে কি, যে প্রশাসনিক দিক থেকে একটু সাবধানে থাকা লাগবে। কারোর সাথে ওরকমভাবে একটা মানে দাম্পত্য জীবনের ঘরের অধিপতি গেছে মীন রাশিতে। তো এবার রাহু রয়েছে, শনি থাকছে। তো এখানটা থেকেই একটা বিপরীত পরিস্থিতি, যে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে সংসারে অসুবিধা, গণ্ডগোল যা হয় আর কি, এগুলো বুঝাচ্ছে, কিন্তু ভাইটাল কিছু বুঝাচ্ছে না। এবার সূর্য যখনই সরে চলে আসলো, তার মাঝখানে তো আবার গ্রহগুলোও তো নক্ষত্র পরিবর্তন করে নেবে। যেমন 1 এপ্রিল শুক্র ঢুকে যাবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করছে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, শনি আবার অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। 11 এপ্রিল দেবগুরু বৃহস্পতি চলে আসবে আবার মৃগশিরা নক্ষত্রে। তো এই গ্রহগুলোর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এরও তো একটা ভালো ইফেক্ট থাকছে। তো অনেক ভালো জিনিস হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে বললাম যে অর্থ ত্রিকোণ জেগে যাচ্ছে। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় জিনিস হচ্ছে যে যেহেতু রাশির অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তাহলে এই দুটি ঘরকেও প্রভাবিত করবে, ব্যয়ের ঘরকেও প্রভাবিত করবে, রাশিকেও প্রভাবিত করবে। এবার শনির তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর, যেটা হচ্ছে চতুর্থ ঘরে পড়ছে, যেটা হচ্ছে বৃষ রাশি। সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি। এবং দশম দৃষ্টি পড়ছে লাভের ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি। তাহলে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করে শনি আবার লাভের ঘর দেবগুরু বৃহস্পতির ঘরকেই দেখছে। তাহলে এই 3টি ঘর প্রথমে জেগে যাচ্ছে। তাহলে এটাও জেগে যাচ্ছে এই ঘরগুলো, যেখানটাতে শনিদেবের দৃষ্টিগুলো পড়ছে। এবার রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে, স্থান বলি হচ্ছে বৃষ রাশি। এখানটাতে স্থান বলি বৃষ রাশির ব্যাপারটা চলে আসছে, যে কালপুরুষ চক্রে এই ঘরটায় বৃষ রাশি পড়ছে। তাহলে এখানটাতে স্থান বলি হচ্ছে রাহু, এবং রাহু হচ্ছে একটি ছায়াগ্রহ অবস্থান করছে এই মীন রাশিতে, তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। শনিও অবস্থান করছে 28-29 তারিখ এপ্রিল মাসের পর্যন্ত এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং শুক্রও অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে উচ্চ অবস্থায়। এবং দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন হয়েছে। শুক্র হচ্ছে কি এই কুম্ভ রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে দ্বিতীয় ঘরে। আবার বুধ অবস্থান করছে এই দ্বিতীয় ঘরে। বুধও তো থাকছে, একসাথে 4টি গ্রহ থাকবে। বুধ হচ্ছে কি এই কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি, আবার অষ্টম ঘরের অধিপতি হয়ে এই দ্বিতীয় ঘরে অবস্থান করছে। বুধ হচ্ছে ব্যবসার কারক, চতুরতার কারক, বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক। তাহলে 4টি গ্রহই তো হচ্ছে পরম মিত্র, 4টি গ্রহের তো বিশেষ কারকত্ব রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তাহলে কোথায় এখানটাতে পিশাচ যোগের কী ফল থাকলো? তো পিশাচ যোগের কী ফল থাকলো এখানটাতে? পিশাচ যোগটা কী হচ্ছে? অভিশাপ হচ্ছে না আশীর্বাদ হচ্ছে? এখানে তো আশীর্বাদের মতন কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে আবার সাবধানেও থাকতে হবে।
কারণ শনি রাহু যতই ভালো পজিশনে থাকুক এদের কিছু একটা পাপ প্রভাব থাকবে, কারণ এদের মূল স্বভাবই হচ্ছে পাপ দেওয়া। অনেকের থাকে না কিছু না কিছু বাজে বদগুণ থাকে, তো সেই রকম যে ভালো পজিশনে থাকলেও কিছু না কিছু একটা মানে বাজে অভ্যাস আর কি থাকবে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে 4টি গ্রহ অবস্থান করছে এবং শনি রাহুর মধ্যে যে জুতিটাও তৈরি হচ্ছে, একটা ভালো প্রভাব পড়বে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, এবং শুধু বিদেশ সংক্রান্ত কাজগুলো নয় অনেক কাজ এই কুম্ভ রাশির ক্ষেত্রে হবে। এবং মনের ভিতরে যে অ্যাম্বিশন, মনের যে একটা চিন্তা, মনের যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যটাকেও জাগিয়ে তুলবে এই রাহু এবং শনি। শনি হচ্ছে অনুশাসন প্রিয়, কর্মের কারক। রাহু হচ্ছে কি অ্যাম্বিশন, নতুন নতুন চিন্তা দিবে, এগিয়ে চলার উৎসাহ জিনিসটা নিয়ে আসবে। শুক্র হচ্ছে কি প্রতিভা, আকর্ষণ, সৌন্দর্য। তাহলে কর্মক্ষেত্রে এগুলো উঠে আসছে। আবার বুধ অবস্থান করছে, বুধ হচ্ছে কি ব্যবসার কারক, বাণীর কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক। অর্থাৎ এই যে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, তাহলে দ্বিতীয় ঘরটা কিসের কারক? সেই ঘরের ফলের যথেষ্ট বৃদ্ধি করে দেবে। দ্বিতীয় ঘরটা হচ্ছে বাণীর কারক, তাহলে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, কারণ যোগাযোগ জিনিসটা রাহু নিয়ে আসবে। যারা ওকালতি করছেন তাদের ক্লায়েন্টের সংখ্যা বাড়বে, যারা সিএ করছেন তাদের ক্লায়েন্টের সংখ্যা বাড়বে, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের যথেষ্ট ক্লায়েন্ট ভালো বাড়বে, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন এগুলো। এবার দ্বিতীয় ঘর থেকে কি খাবার দাবার জিনিসগুলো বিচার করায়, তাহলে খাবার দাবারের ব্যবসা যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়। যে কোনো খাবার দাবার, হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, তারপরে ক্যাটারিং হোক, কিংবা খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এবার দ্বাদশপতি শনি অবস্থান করছে দ্বিতীয় ঘরে, তাহলে দ্বাদশ ঘর থেকে আবার হসপিটাল জিনিসটা দেখা হয়, তাহলে হসপিটালের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট ভালো উন্নতি করতে পারবে। কারা? যারা হচ্ছে দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, ত্বকের ডাক্তার, স্কিনের ডাক্তার, তারা আবার সমাজে প্রসিদ্ধি লাভ করবে। আবার যে নক্ষত্র অবস্থান করছে তার অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আবার এই কুম্ভ রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে, এবং অবস্থান করছে আবার 11 তারিখের পর থেকে মৃগশিরা নক্ষত্রে। হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র কি একটা বিশ্বাসঘাতকতার নক্ষত্র। তাহলে এইখানটাতে কি কাজ দিবে? যে দেবগুরু বৃহস্পতির জ্ঞান জিনিসটা কাজ দিবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে যে জ্ঞানের কারক, শিক্ষার কারক। তো এই সময় এখানটাতে কী হবে? যে বিশ্বাস যারা ঘাতকতা করবে সেই লোকদেরকেও চিনতে পারবে নিজের জ্ঞানের দ্বারা। কারণ রাহু আর শনি কী দিবে? যোগাযোগ, অ্যাম্বিশন সব কিছু দিবে, যে চলো এগিয়ে চলো, আমি তোমাকে এই যোগাযোগ দিচ্ছি, এখানটাতে কাজ করো। বুধ কী করবে? ম্যানেজমেন্ট করবে, ঠিক আছে আমি ম্যানেজমেন্ট করে নেবো। শুক্র কী করবে? ঠিক আছে আমার প্রতিভা আমি সমাজের সামনে তুলে ধরবো। গুরু কী করবে? নিজের জ্ঞানের দ্বারা সেই বাজে লোকগুলোকে চিনতে সাহায্য করবে, যেহেতু মৃগশিরা নক্ষত্রে চলে এসছে গুরু। এবার মৃগশিরা নক্ষত্র থেকে একটা বিশ্বাসঘাতকতা জিনিসটা উঠে আসে, তো সেই সমস্ত জিনিসগুলোকে চিনতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি। তাহলে এখানে তো পিশাচ যোগটা কীভাবে হলো? এখানে তো পিশাচ যোগ হচ্ছে না, এটা তো কোনো অভিশাপ হচ্ছে না, এটা তো বরঞ্চ আশীর্বাদ হয়ে গেল এই কুম্ভ রাশির ক্ষেত্রে। সব দিক থেকে এগিয়ে থাকবে এই সময় কুম্ভ রাশি। শিক্ষার দিক থেকে এগিয়ে থাকবে, যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন, এই সমস্ত কাজে, মেডিকেল যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের বিদেশ যাত্রা এই সময় হবে। একাধিক লাভের রাস্তা তৈরি হবে। এর মাঝখানে সূর্যও রাশি পরিবর্তন করবে। সূর্য হচ্ছে কি সপ্তমপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। তবে আবার পরিবর্তনও জিনিসটা উঠে আসছে, কাজকর্মের দিকে পরিবর্তন জিনিসটাও তো উঠে আসছে। এবং কাগজপত্রের ঘরে অবস্থান করছে, ডকুমেন্টেন্সির ঘরে, যেটা যোগাযোগ তৃতীয় ঘরে। তাহলে এইখানটাতে আবার ছোট ভাই বোনদের সাথেও একটা বন্টননামা হতে পারে, যে জায়গা জমি সম্পর্কিত কোনো যদি বিবাদ হয়ে থাকে তার কাগজপত্রের একটা হিসাব টিসাব হবে, কারণ তৃতীয় ঘর থেকে ছোট ভাই বোনদের বিচার করা হয়। আবার সপ্তমপতি সূর্য অবস্থান করছে এই তৃতীয় ঘরে, তাহলে সপ্তম ঘর পার্টনারশিপের ঘর। পার্টনারের মধ্যে নতুন একটা কোনো ডিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো একটা নতুন ডিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই সময়কালে এই কুম্ভ রাশির। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকবে, কারণ এখানে তো অর্থ ত্রিকোণ। তো অর্থটা কোথা থেকে আসবে? কর্ম হবে, তারপর তো অর্থ আসবে, তারপর তো লাভ জিনিসটা, সেভিং জিনিসটা উঠে আসছে। তাহলে অর্থ ত্রিকোণে যে কর্মের ঘরটা, সেই কর্মের ঘরটাও তো জেগে যাচ্ছে এই কুম্ভ রাশির। যারা বহুদিন ধরে কর্মহীন হয়েছিলেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে। নিজের কর্মকে প্রসারিত করার জন্য কোনো ইনভেস্টের ব্যাপারও উঠে আসছে। দ্বাদশ ঘরের অধিপতি শনিদেব
দ্বিতীয় ঘরে অবস্থান করছে, ধন সম্পত্তির ঘরে, তাহলে ইনভেস্ট জিনিসটাও এখান থেকে উঠে আসছে। সব কিছু নেগেটিভ জিনিস চিন্তা করলে তো হবে না, পজিটিভও তো রয়েছে। যদি টাকা পয়সা খরচা হয় তো সেই টাকা পয়সা খরচাটা তো হিসাব করেই করতে হবে। এখন টাকা হাতে আসলো, যে তার মতন খরচা করে দিলাম, তাহলে তো সেটা তো পজিটিভ হলো না, এটা তো নেগেটিভ হয়ে গেল। এতগুলো গ্রহ অবস্থান করছে, শুক্র, বুধ, শনি, রাহু, তাহলে এই 4টি গ্রহই তো হচ্ছে পরম মিত্র, এবং অবস্থান করছে কার নক্ষত্রে? দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে। এবং এরপরে আবার রাহু চলে যাবে, রাহু তো রাশি পরিবর্তন করবে মে মাসের 18 তারিখে। তারপরে তো শুক্র থেকে যাচ্ছে এই ঘরে, বুধ মে মাসের 6 তারিখ পর্যন্ত থেকে যাচ্ছে। তাহলে এত সুন্দর একটা গ্রহদের অবস্থান হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, শুধু অযথা ভয় দেখিয়ে বেড়াচ্ছে এই কুম্ভ রাশিকে। একে তো 7.5 5 বছর তো সহ্য করেছে, তারপর আবার ভয় দেখাচ্ছে যে হসপিটালের বেড রেডি রাখুন। অষ্টম ঘরে সব গ্রহের দৃষ্টি পড়ছে, কেতু রয়েছে, একটা সংঘর্ষ জিনিস তৈরি করবে, রক্তক্ষরণের অবস্থা তৈরি করবে, অসুখ বিসুখ জাগিয়ে তুলবে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ করবে। কিন্তু হ্যাঁ, হতো জিনিসটা যদি গুরুর সাথে তৎকালীন সম্পর্ক না উঠতো, বন্ধুত্ব মিত্রতার সম্পর্ক যদি দেবগুরু বৃহস্পতির সাথে না হয়ে শত্রুতার সম্পর্ক হয়ে যেত, তাহলে কিন্তু এইখানটাতে এই বিপরীত পরিস্থিতিগুলো তৈরি হতো। এখানটাতে 2 গুরু স্থান পরিবর্তন করছে, শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির স্থান পরিবর্তন হচ্ছে, শুক্র উচ্চ অবস্থায় রয়েছে, বুধের নিজভঙ্গ রাজ্য করছে, বুধ শুক্রের ধন সম্পত্তির ঘরে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। তারপরে রাশির অধিপতি শনির সাথে শুক্রের জুতি, যত কর্ম করবে তত লাভ পাবে। শুক্রের সাথে রাহুর তৈরি হচ্ছে আবার লম্পট যোগ। এই দিক থেকে আবার যথেষ্ট সাবধান, নিজের চরিত্রের দিক থেকে। এখানেতে খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, এগুলো জিনিসটাকে দেখাচ্ছে, এবং নিজের চারিত্রিক জিনিসটাকেও দেখাচ্ছে। অতএব এই দিক থেকে সাবধানে থাকতে হবে, যে নিজের চরিত্রের উপর যেন কোনো রকমভাবে কলঙ্কিত না হয়, একটা বদনাম যেন সমাজে না ছড়ায়, এদিক থেকে সাবধানে থাকতে হবে এই কুম্ভ রাশিকে। আর কিভাবে? কারো মুখের কথাতে বিশ্বাস করা যাবে না, কে কি বললো হবে না ভাই, আগে কাগজপত্র করো, তারপর কোনো যদি ডকুমেন্টেন্সির কাজ থাকে। কারণ এই দ্বিতীয় ঘরটা হচ্ছে বাণীর ঘর, তো বাণীর ঘরে এই দিক থেকে সাবধানে থাকতে হবে। একটা ধোঁকাধারি হতে পারে বাণীর দিক থেকে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন। অনলাইন ফ্রডিং কেস হতে পারে, অনলাইনে কিছু একটা ফ্রড কেস হয়ে যেতে পারে। নিজেদের বন্ধু বান্ধবদের দিক থেকে একটু সাবধানে থাকতে হবে, কথাবার্তা সংযত বলতে হবে, কারো কথায় বিশ্বাস করা যাবে না। তবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে কুম্ভ রাশির এই ক্ষেত্রে, সেটা কর্মের যে কোনো কর্মের দিকে, যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হচ্ছে এই কুম্ভ রাশির। তাহলে এই যে যোগগুলো তৈরি হচ্ছে, এটা যথেষ্ট সহায়ক যোগ হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। ভয় পাওয়ার কিছু নাই, উপাচার করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। এই সময় কুম্ভ রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে, এবং মঙ্গলবার করে বাবার মন্দিরে যে জটা আলা নারকেল দান করবেন, বাবার পূজাতে দিবেন, বাবার পূজার কাজে যেন লাগে জটা আলা নারকেল দিবেন। তো যাই হোক, আমি তো আলোচনা করলাম, দেখা গেল এই শনি আর ওই রাহু অবস্থান হয়তো খারাপ হয়ে পড়ে রয়েছে। তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব, কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই, এই যোগ যথেষ্ট সহায়ক যোগ এই কুম্ভ রাশির ক্ষেত্রে। আপনারা সবাই ভালো থাকেন, এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।